রিয়াল মাদ্রিদ যে রাতটা গতকাল কাটিয়েছে সান্তিয়াগো বের্নাবেউতে, এরকম রাতের জন্যই সান্তিয়াগো বের্নাবেউর মানুষজন বসে থাকেন, দর্শকরা অপেক্ষা করেন এবং সেই রাতটা উপহার দিয়েছিলেন ফেদেরিকো ভালভের্দে। ফেদে ভালভের্দের একটা হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে 3-0 গোলের একটা চমৎকার ঐতিহাসিক রেজাল্টে। যে ম্যাচটা আসলে শুরুই করেছিলেন ভালভের্দে গোল স্কোর ওপেন করে, এবং যিনি কখনো ক্যারিয়ারে কোনো হ্যাটট্রিক করেননি এবং চ্যাম্পিয়ন্স লিগে 3টা গোলের বেশি করেননি, তিনি গতকালকে রিয়াল মাদ্রিদের হয়ে ম্যানচেস্টার সিটিকে একদম ধসিয়ে দিয়েছেন এবং দ্যাট ওয়াজ দ্য স্টেলার পারফরম্যান্স অফ দ্য নাইট। যে ম্যাচ রিয়াল মাদ্রিদ ব্যাকফুটে থেকে শুরু করেছিল, তবে সান্তিয়াগো বার্নাবেউ চ্যাম্পিয়ন্স লিগে সবকিছুই প্রমাণ করেছে। এই জার্সিটা পরে রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলে তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়। পুরো ম্যাচ ডমিনেট করেছে রিয়াল মাদ্রিদ, শুধুমাত্র কোনো একটা ফেজ নয়, ফুল 90 মিনিট রিয়াল মাদ্রিদ খেলেছে চ্যাম্পিয়ন্স লিগের রাজাদের মতোই। 12টা শটস, 7টা অন টার্গেট এবং ফার্স্ট হাফে ম্যাচটা সিল করে ফেলা, এর সবকিছুই করেছে আলভারো আরবেলোয়ার দল। একেবারে শুরুতে আপনি চিন্তা করেন যখন ফার্স্ট গোলটা হলো, কে ভেবেছিল ওখানে ওই মোমেন্টে কোর্তোয়ার সেই লং বল অর্থাৎ গোল কিক থেকে শুরু, ফেদে ভালভার্দের একটা টাচে তিনি নিকি ওরাইলিকে সরিয়ে ফেললেন, এরপর দোনারুম্মাকেও বোকা বানালেন, ওখান থেকে গোল। এই যে শুরু ভালভার্দে ম্যাজিকের, আমার মনে হয় আসলে ওই পুরো ফার্স্ট হাফটা মানে তিনি আসলে বুথ করে রেখেছেন পুরো বিশ্বকে, পুরো রিয়াল মাদ্রিদ। আপনাকে আগে ওয়েলকাম করছি এখানে। ভালভের্দে যা করে দেখিয়েছেন, আপনি রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের কাছে এরকমই এক্সপেক্ট করেন, সবাই সবসময় হয়তো এরকম ডেলিভার করেন না। আপনার দলে এখন কিলিয়ান এমবাপে নাই, আপনার মূল গোল স্কোরিং অপশনস ভিনিসিয়াস জুনিয়র, তার কাছ থেকে আপনি গোল চাইবেনই, কারণ চ্যাম্পিয়ন্স লিগে এরকম ক্রাঞ্চ টাইম ম্যানচেস্টার সিটির সঙ্গে আমরা বলছি যে এরকম ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচ দেখে দেখে আর কি হবে সেটাই যে এই ম্যাচটাই আসলে প্রমাণ করে দিচ্ছে, যেটা রিয়াল মাদ্রিদের জন্য। ম্যানচেস্টার সিটির প্রসঙ্গটা একটু পরে আসি। ভালভের্দে যিনি কিনা চ্যাম্পিয়ন্স লিগের ক্যারিয়ারে কখনো 3টার বেশি গোল করেন নাই, এবারে চ্যাম্পিয়ন্স লিগে তো তার প্রথম গোল এইটা এই সিজনের, এবং তার কাছে আপনি হয়তো এক্সপেক্ট করবেন না যে উনি 2টার বেশি গোল হয়তো করে দিবেন, আপনি একটা গোল তার কাছে পেতেই পারেন। আপনি সেল্তা ভিগোর সঙ্গে তো তার কাছ থেকে গোলে জিতলেন ম্যাচটা, কিন্তু যখন ভালভের্দে আপনাকে একটা হ্যাটট্রিক করে ম্যাচ জিতিয়ে বের করে নিয়ে আসছেন সান্তিয়াগো বের্নাবেউ, এবং এটা সম্ভবত আলভারো আরবেলোয়ার মানে কোচিং ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স। আপনি ভালভের্দের পারফরমেন্সটা একবার দেখুন। গোল তো 3টা করেছেনই, সম্ভবত মোস্ট টাচেস, চান্স ক্রিয়েশন, ফাইনাল থার্ডে পাস এবং মোস্ট ট্যাকলস তার সবচেয়ে বেশি ছিল, ক্লিয়ারেন্সও তার সবচেয়ে বেশি ছিল। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে কখনো তিনি একা ছাড়েননি, বা কোনো জায়গায় কাভার আপ করতে দরকার পড়েছে আপনি ভালভের্দেকে পেয়েছেন, কোনো জায়গায় বল ক্লিয়ারেন্সের দরকার পড়েছে আপনি ভালভের্দেকে পেয়েছেন। পুরো শিফট তিনি ডিউটি পালন করেছেন ওই রাইট ফ্ল্যাঙ্কে। এবং আরো কিছু প্রসঙ্গ আছে। দেখেন গতকালকের সেটআপটা ওয়াজ পুরোপুরি কার্লো আনচেলত্তির একটা ব্লুপ্রিন্ট। একটা ছোটখাটো 4-4-2 ডায়মন্ড ফরমেশনে যখন খেলেছে, তারপর পরবর্তী ট্রানজিশনে 4-5-1-এ চলে গিয়েছে, কিন্তু ভালভের্দে যে রোলে খেলে অভ্যস্ত বা তার যে স্ট্রং সুটের যে জায়গাটা, সেটা আরবেলোয়া তাকে জায়গা করে দিয়েছেন বলেই কালকে আপনি ভালভের্দের কাছে এরকম একটা পারফরমেন্স পেয়েছেন। ওই খানিকক্ষণ আগে আমরা ম্যাচের স্ট্যাটটা দেখছিলাম না, ওখানে আপনি দেখেন ট্যাকেল, রিকভারিজ, ইন্টারসেপশন, ক্লিয়ারেন্স, অর্থাৎ আপনি তাকে শুধু অ্যাটাকিং থার্ডে আপনি পান নাই, পেয়েছেন ফুল ডিফেন্সিভ সাপোর্টটাও, যেটা রাইট সাইড থেকে তিনি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে করেছেন, ইনফ্যাক্ট থিয়াগোকেও রাইট সাইডের মিডফিল্ডার হিসেবে ওই জায়গাটাতেও পজিশন রিগেইন করতে রিয়াল মাদ্রিদকে সহায়তা করেছে। আপনি সেকেন্ড গোলটার কথা চিন্তা করেন, সেকেন্ড যেই গোলটা হলো ভিনিসিয়াস জুনিয়র, তিনি যেভাবে আসলে রানটা মেক করলেন, এরপর সেখানে খানিকটা লাকি রুবেন দিয়াজের একটা ডিফ্লেকশন ছিল, এরপরও ভালভার্দের আরো একটা ফিনিশিং, সেটা দেখার মতো ফিনিশিং হলো। বাট থার্ড গোলটা আমার সব কিছুকে ছাপিয়ে গেছে অ্যাজ এ টিম পারফরমেন্স। ব্রাহিম দিয়াজের সেই আপনার চিপটা রিসিভ করলেন, এরপর ইনস্ট্যান্ট শুটটা করে দিলেন, মানে এটা মানে ভালভার্দেরই ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ছিল, সেটা আমাদের কাছেও মনে হচ্ছে, এবং আমার মনে হয় ভালভার্দে নিজেও তিনি সেটা স্বীকার করবেন। ভালভার্দে নিজেও তিনি সেটা স্বীকার করবেন, এবং তিনি বলছেন যে এরকম একটা রাতের অপেক্ষায় ছিলেন ফেদেরিকো ভালভের্দে। গোল কিক থেকেই আমরা ম্যান সিটিকে প্রেস করব এমন প্ল্যান ছিল, এটা কাজে দিয়েছে। আরবেলোয়া আমাদেরকে সেকেন্ড লাইনে যে অ্যাটাক করার কথা বলেছিল, টিমমেটদের কাছ থেকে দারুণ বলের সাপ্লাই পেয়েছি। আমরা জানতাম ওরা হাই প্রেসিংয়ে সময় ওদের পেছনে জায়গা ফাঁকা থাকে, আমাদের ফার্স্ট প্লেয়াররা সেটা কাজে লাগিয়েছে। এটা আমার জীবনের অন্যতম সেরা ম্যাচ। অন্যতম আমি এখানে বিতর্ক করতে চাই, ইটস নট অন্যতম, এটা আসলেই সেরা ম্যাচ ফেদেরিকো ভালভের্দের। এবং
চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম বেস্ট ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। আপনি যদি যেটা বারবার সবাই অনেকে মনে করার লিওনেল চেষ্টা মেসি। করছে, লিওনেল মেসির সঙ্গে আর্সেনালের ওই ম্যাচটার 10 পর সালের। 2010 সালের দিস ইজ ওয়ান অফ দোজ স্টেলার পারফরমেন্সেস যেটা আপনি চ্যাম্পিয়ন্স লিগে রাতটাকে আরো স্মরণীয় করে তোলে। যখন আপনার সেহরি নাইট আপনি চ্যাম্পিয়ন্স লিগ দেখতে বসছেন রিয়াল মাদ্রিদের ম্যাচে, আপনি শুধু অবাক হবেন। আপনি শুধু রিয়াল মাদ্রিদের ভক্ত হিসেবে না, আপনি অন্য কোনো দলের ভক্ত হিসেবে আসলে মানে অবাক হতে পারেন এরকম পারফরমেন্সে। 3 নম্বর গোলটার কথা একটু আসি। 3 নম্বর গোলটাই হচ্ছে আপনি দেখছেন যে বক্সের মধ্যে আপনার একটা জটলা আছে, আপনি দেখছেন যে পেছনে যে জায়গাটায় গেহি একটু আগিয়ে আছেন ওই ঠিক পেছনে স্পেসটা আছে। আপনার যদি গোল স্কোরিং ইনস্টিংক্ট না থাকে আপনি কিন্তু ওই স্পেসে রানটাও রানটা make মেক করবো করবেন না। তিনি ওই স্পেসে রানটা মেক করলেন এবং ঠিক টাইমে প্রথমে তো ব্রাহিম দিয়াজ একটা চিপড বল দিলেন, তারপরও গেহির উপর দিয়ে বলটা পাঠিয়ে যে কায়দায় ফিনিশ করেছেন, এইটা আপনি ভালভের্দের মতো অ্যাটাকিং 8 বা বক্স টু বক্স প্লেয়ারের কাছে আপনি এক্সপেক্ট করবেন না তিনি যে কালকে কাজটা করে দেখিয়েছেন। এবং সিটির কালকে অনেক ধরনের সমস্যা ছিল, সেটা নিয়েও পরে আসছে, কিন্তু রিয়াল মাদ্রিদ তো গতকালকে 4টা গোলও করে ফেলতে পারতো, 5টা গোলও করতে পারতো যদি ভিনিসিয়াস না- জুনিয়র যদি না আপনার পেনাল্টিটা মিস না করতেন Exactly, সেকেন্ড exactly. হাফে, এবং মানুষজন তো আসলে বলছিল যে ওই পেনাল্টিটা কেন ভালভার্দে নেওয়া হয়নি, ওই পেনাল্টিটা কেন করতেও নাকি নিলে পারতেন, কারণ এই ম্যাচে পর্দার আড়ালের আরো একজন মানে সাইলেন্ট হিরো হয়ে কিন্তু আপনার কোর্তোয়া থাকবেন। কোর্তোয়া লাস্টের দিকেও আপনার তিনি যেভাবে ওই সেভটা করলেন, নিকো ওরাইলিটা। হচ্ছে গিয়ে হ্যাঁ নিকো ওরাইলিটা যে অনেকটা কিন্তু তালগোল পাকিয়ে ফেলেছিলেন, ওই যে ওই সেভটা সেটাও তো হচ্ছে কি একটা মানে গোলে পিছিয়ে থাকতে হয় না এই রিয়াল মাদ্রিদকে। দেখেন আরবেলোয়াকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, তার সিস্টেম নিয়ে কথাবার্তা হচ্ছিল, তার 11 নিয়ে কথাবার্তা হচ্ছিল, সবকিছুকে মনে হয় আপাতত রিয়াল মাদ্রিদ এই পারফরমেন্স দিয়ে চুপ করিয়ে রাখলো। ইনফ্যাক্ট এরপর আপনার এই যে সিবিএস এর সেই শোটাই দেখছিলাম, থিয়েরি অরি তো বলেই ফেলেছেন যে রিয়াল মাদ্রিদের জার্সিতে যে কি ম্যাজিক আছে সেটা তিনি জানেন না। তিনি যদি সেই জার্সিটা পড়তে পারেন তাহলে নাকি তার মাথায় তো চুল নাই, মিস্টার 305, হ্যাঁ, তো তার সেখানে আসলে চুলও গজিয়ে যাবে। আরবেলোয়া তিনি ম্যাচ শেষে যেটা বলছেন, বাহিরে অনেক কথা হচ্ছিল আমাদের দিয়ে হবে না, আমরা দেখিয়েছি এটা রিয়াল মাদ্রিদ যেভাবে ফুটবলার আর বার্নাবোর সমর্থকরা উপভোগ করেছে এটাই সবচেয়ে খুশির। যদি ধৈর্য রেখে প্ল্যান অনুযায়ী খেলা যায় তাহলে ওদের ধ্বংস করা যাবে। সেই জিনিসটা ধ্বংস আসলে করেছেন আরবেলোয়ার দল রিয়াল মাদ্রিদ ফার্স্ট লেগটায়। তবে গার্দিওলাকে আমার পুরোপুরি না ক্লুলেস মনে হচ্ছিল ফার্স্টের 10 to 15 মিনিটস। ইনফ্যাক্ট স্টার্টিং লাইন আপটা দেখে ওই রকম একটা সন্দেহ বা শঙ্কাই মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদকে আসলেই ধসিয়ে দিবে। স্যাভিনিও ফর্মে ছিলেন, ডোকু ফর্মে ছিলেন, সেমানোয়ে গোল করছেন, হল্যান্ড সাইলেন্ট, বাট হচ্ছে হল্যান্ড এসব বিগ ম্যাচে কি করবেন, আরো একটা বিগ ম্যাচ তিনি কি চুপচাপ থাকবেন কিনা, নাকি বার্নাবিউতে এসে তিনি জ্বলে উঠবেন। মনে হচ্ছিল যে না, ম্যানচেস্টার সিটি যে ফর্মটা তারা পিক করছে লিগে সেটা তারা হচ্ছে রেপ্লিকেট করতে পারবে চ্যাম্পিয়ন্স লিগে, তার কোনোটাই হলো না। ভিনিসিয়াস জুনিয়রকে আটকানোর জন্য ম্যানচেস্টার সিটিতে সেদিন পেপ গুয়ার্দিওলা ঠিক করলেন খুসানভকে। খুসানভ এর আগে ম্যাচটা খেলেছেন ইয়ার সঙ্গে, নিউ কাসেলের সঙ্গে। এর মাঝখানে একটা বিস্তর সময় 6 থেকে 7টা ম্যাচ খুসানভের খেলা হয়নি ওই ইনজুরিতে পড়ে যাওয়ার পর্যন্ত। তখন পেপ গুয়ার্দিওলা একটা সেটআপে তিনি খেলিয়েছেন। এরকম একটা বিগ স্টেটমেন্ট ম্যাচে খুসানভকে রাইট ব্যাকে খেলানো এবং একই সঙ্গে নিকো ও রাইলিকে মিডফিল্ড থেকে সরিয়ে আপনি লেফট ব্যাকে খেলিয়ে দেওয়াটা, এটা হচ্ছে গুয়ার্দিওলা সেই গোয়ার্তুমির আরেকটা আমরা নিদর্শন পেলাম। আপনি এখানে র্যাঙ্কিং করতে পারেন যে কোন জায়গাটায় পেপ গুয়ার্দিওলা বটল করেছেন নিজে। তাকে র্যাঙ্কিং এ আপনি কি প্রথমে রাখবেন যে ম্যাচ তিনি ইউসিএল এর ফাইনালটা বটল করলেন রদ্রিগে না খেলিয়ে, সেটা, নাকি আজকের এই ম্যাচটা? কারণ আজকের এই ম্যাচটা দেখে মনে হচ্ছে ট্যাকটিক্যালি গুয়ার্দিওলা ওয়াজ আউটপ্লেড এবং সেটার জন্য আসলে আরবেলোয়াকে কিছু করতে হয়নি। আরবেলোয়া যে ধরনের ইনস্ট্রাকশনস দিয়েছেন সেটা পিক করেই গুয়ার্দিওলার টিমকে ধসিয়ে দেওয়া হয়েছে। আপনি একবার খেয়াল করে দেখেন, যখন ভিনিসিয়াস যে গোলের অ্যাসিস্টটা করলেন সেখানে কিন্তু খুসানভ সেকেন্ড গোলটা অ্যাসিস্ট করলেন, সেখানে কিন্তু খুসানভ ভিনিসিয়াস ধারে কাছে ছিলেন না। ইভেন ইনফ্যাক্ট যখন পেনাল্টিটা উইন করলেন তখনও কিন্তু খুসানভকে অনেকটা পার করে ভিনিসিয়াস বক্স ঢুকে গেছেন এবং শেষ পর্যন্ত দনারুমা হচ্ছে তাকে ফেলে দিতে বাধ্য হলেন। সো এই ধরনের ল্যাপসেস অফ মোমেন্ট, এবং রদ্রি বের্নার্দো সিলভা যেভাবে ড্র্যাগ করে অপোনেন্ট নিয়ে আসছিলেন সেটাতে এই নিকো ওরাইলি, রদ্রি এবং বের্নার্দো সিলভা একটা মিডফিল্ড ট্রায়ো বিল্ড হয়েছিল। সেই ফর্মুলা থেকে আপনি সরে আসলেন এবং গতকালকে রদ্রি, বের্নার্দো সিলভা অনেকটা টাইম আইসোলেটেড ছিলেন যখন তারা আক্রমণে যাচ্ছিলেন, বা প্রথম হাফের যেই 30 মিনিটের সিকোয়েন্স ছিল তখন তো ডকু স্যাভিনি অনেক চেষ্টা করছিলেন, সেখান থেকে কোনো কিছু আসেনি। এরপর ম্যানচেস্টার সিটি কনক্রিট কোনো চান্সেসই ক্রিয়েট করতে পারেনি এবং সবচেয়ে অদ্ভুত লেগেছে রদ্রি জটলার মধ্যে চলে যাচ্ছিলেন। রদ্রি সাধারণত সেকেন্ড বা থার্ড লাইনে ওয়েট করেন মানে অ্যাটাক রিশাফল হওয়ার জন্য, সেখানে তিনি জটলার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন কারণ বক্সে ঠিকমতো প্লেয়ার সাপ্লাই দেওয়ার মতো নাই। আর হল্যান্ডকে তো মোটামুটি রুডিগার পোলেই ফেলেছেন এবং যতক্ষণ পড়া দরকার পড়া নেই তখন হল্যান্ড মাঠের মধ্যেই ছিলেন না। গতকালকে ম্যানচেস্টার সিটির পারফরমেন্স দেখে খুবই
হতাশাজনক মনে হয়েছে লিটারালি এটাই। পেপ গার্দিওলা তিনি আসলে যেটা বলছেন, ট্রানজিশনে বল হারিয়েছি, ওদের নিয়ন্ত্রণে চলে গেছে, ওরা কম্প্যাক্ট একটা ডিফেন্ডিং করেছে, ওদের 11 জনেই ডিফেন্স করেছে, আমরা যখনই আক্রমণে গেছি কিছু করতে পারিনি, আমরা যেমন খেলেছি তার সাথে এই ফল মানানসই নয়, এক সপ্তাহ আছে, বাকিটা ইতিহাসে। আমি কিন্তু পেপ গার্দিওলার সাথে আসলে এটা একমত না। ম্যানচেস্টার সিটি এমন কি খেলেছে যে 3 গোল খাওয়াটা হচ্ছে গিয়ে মানানসই নয় পেপ গার্দিওলার কাছে। খুব কি ডিজার্ভিং কোনো কিছু আসলে করেছে ম্যানচেস্টার সিটি এই ম্যাচে? যেটা বলতে চাইলাম যে ম্যানচেস্টার সিটির খুব কুইক আউটলায়ার কোনো চান্সেস আপনি ওই ম্যাচে দেখবেন না, শুধুমাত্র আপনার সেকেন্ড হাফে নিকো ওরাইলির চান্সটা এবং রুডিগার যে ক্লিয়ারেন্সটা করলেন সেটা যদি হল্যান্ড কানেক্ট করতে পারতেন সেক্ষেত্রে হয়তো আপনি একটা বিপদ ছড়িয়ে দিতে পারতেন। আপনি বলতে পারেন যে এই ম্যাচটা 3-1 শেষ হতো বাই এনি চান্স যদি ম্যানচেস্টার সেটা তো 4-1 আপনার হতে পারত যদি ভিনিসিয়াস গোলটা করতেন, সেটা 4-1 হতে পারত, সেটা এখন 3-1 যদি শেষ হতো তাহলে আপনি বলতে পারতেন ম্যানচেস্টার সিটি যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করে রিয়াল মাদ্রিদকে ইতিহাদে একটা রেজাল্ট বের করার চেষ্টা করতে পারতো, কিংবা সেটা এক্সট্রা টাইমে যাওয়ার একটা ব্যবস্থা করতে পারতো। কিন্তু আপনি এখন দেখছেন যে আপনি এই ম্যাচটাতে ইয়াতে ফলাফল বের করে আনতে পেরেছেন, সান্তিয়াগো বের্নাবেউতে, এবং বেস্ট আউটপুটটা আপনি পেয়েছেন। আপনি চেষ্টা করবেন যে ম্যাচটাকে গেমটা ম্যানেজ করার জন্য, গেমটা যদি ম্যানেজ করতে পারেন রিয়াল মাদ্রিদের কঠিন হওয়ার কথা নয়, কিন্তু তারপরও আপনি পেপ গার্দিওলাকে মানে ছেড়ে দিতে পারবেন না। এনিথিং ক্যান হ্যাপেন ইন দ্য সেকেন্ড লেগ। সেকেন্ড লেগে অনেক কিছুই হয়তো বা হবে ইতিহাসে, সেই অপেক্ষাটায় ম্যানচেস্টার সিটি তারা করবে, যদিও তার আগে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগে একটা ম্যাচও রয়েছে ওয়েস্ট হ্যামের সাথে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.